2023 সালের মে মাস এক রাতের মধ্যে মণিপুর আগুনের সমুদ্রে পরিণত হলো। প্রতিবেশীর ঘরে আগুন দিল, ভাই ভাইয়ের বুকে ছুরি চালালো, নারীদের উপর চলল নৃশংস অত্যাচার, শান্তির উপত্যকা রক্তে ভেসে গেল। কেন এমন ভয়ঙ্কর সংঘাত হলো? একই মাটির মানুষ হঠাৎ শত্রু হয়ে গেল কেন? দীর্ঘদিন ধরে মেইতেই সম্প্রদায় জোরালো দাবি তুলছিল। তারা চান শিডিউল ট্রাইব মর্যাদা। 2012 সাল থেকে এই দাবি আরও তীব্র হয়। কিন্তু এই দাবি শুনেই পাহাড়ি কুকিজো সম্প্রদায় আতঙ্কে কেঁপে ওঠে। যদি মেইতেইরা এসটি হয় তাহলে আমাদের পাহাড়ি জমি, সরকারি চাকরি, শিক্ষায় সংরক্ষণ সব কিছু চলে যাবে। একদিকে মেইতেইদের অভিযোগ আমরা সীমাবদ্ধ হয়ে যাচ্ছি, অন্যদিকে কুকিরা চিৎকার করে বলে এটা আমাদের অস্তিত্বের লড়াই। এই অবিশ্বাস আর ভয় ধীরে ধীরে বিস্ফোরক হয়ে উঠছিল। 23 মে 2023 পাহাড়ি ছাত্র সংগঠনগুলো ট্রাইবাল সলিডারিটি মার্চ ডাকে, কিন্তু সেই মিছিল থেকেই আগুন জ্বলে ওঠে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুরো মণিপুর দাউ দাউ করে জ্বলতে শুরু করে। দোকান, ঘরবাড়ি, গির্জা, মন্দির সব কিছুতে আগুন। রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকে, শতাধিক মানুষ প্রাণ হারায়, হাজার হাজার ঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রায় 50,000-এর বেশি মানুষ ঘর ছাড়া হয়ে জঙ্গলে, ক্যাম্পে আশ্রয় নেয়। একই রাজ্যের দুই সম্প্রদায় পরস্পরকে শত্রু বানিয়ে যুদ্ধে নেমে পড়ে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল প্রশাসনের নিষ্ক্রিয়তা। আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়ে। সরকার প্রথম কয়েকদিন কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। পরে সেনাবাহিনী ও অসম রাইফেলস নামানো হয়। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এই সিদ্ধান্ত গুজবকে আরও শক্তিশালী করে তোলে। সোশ্যাল মিডিয়ায় ভয়ানক ভিডিও ছড়িয়ে পড়ে যা আগুনে ঘি ঢেলে দেয়। একটা রাজ্য কিভাবে এত দ্রুত নরকে পরিণত হতে পারে? কে দোষী, কারা শিকার, সত্যটা কি? পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। মণিপুর ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি সীমান্ত রাজ্য। এর পূর্ব দিকে মিয়ানমারের সাথে সীমান্ত রয়েছে। এই কারণে মণিপুরের কৌশলগত গুরুত্ব অনেক বেশি। এটি ভারতকে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে যোগাযোগ করতে সাহায্য করে। মণিপুরের ভূগোল দুই ভাগে বিভক্ত। মাঝখানে রয়েছে সমতল উপত্যকা আর চারিদিকে ঘিরে আছে উঁচু পাহাড়। উপত্যকা অংশে মূলত মেইতেই জনগোষ্ঠীর লোকেরা বাস করেন, আর পাহাড়ি এলাকায় কুকিজো ও নাগা সম্প্রদায়ের মানুষেরা থাকেন। মণিপুরে অনেকগুলো উপজাতি একসাথে বাস করে। এখানকার সবচেয়ে বড় জনগোষ্ঠী হলো মেইতেই। তারা প্রধানত হিন্দু ধর্মাবলম্বী। পাহাড়ি অঞ্চলের কুকিজো এবং নাগা সম্প্রদায়ের অধিকাংশ মানুষ খ্রিস্টান। এই রাজ্যে হিন্দু ও খ্রিস্টান ধর্মের মানুষ প্রায় সমান সংখ্যায় আছেন। বিভিন্ন উপজাতি, ভাষা ও ধর্মের মানুষ একই রাজ্যে বাস করায় এখানে সাংস্কৃতিক বৈচিত্র্য অনেক। কিন্তু এই বৈচিত্র্যের কারণে মাঝে মাঝে অস্থিরতাও দেখা যায়। মণিপুরকে প্রাচীনকালে কাংলেইপাক নামে ডাকা হতো। খ্রিস্টপূর্ব যুগ থেকেই এখানে একটি সুসংগঠিত রাজ্যের অস্তিত্ব ছিল। মেইতেই রাজবংশের রাজারা দীর্ঘকাল ধরে এই রাজ্য শাসন করেছেন। প্রাচীন মণিপুরের নিজস্ব লিপি, সাহিত্য, নৃত্য এবং সংস্কৃতি বিকশিত হয়েছিল। বিখ্যাত মণিপুরী নৃত্য এবং অন্যান্য শিল্পকলা এই সময় থেকে শুরু হয়। পরবর্তীকালে হিন্দু ধর্মের প্রভাব বাড়ে এবং রাজারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। তবে স্থানীয় মেইতেই সংস্কৃতির সঙ্গে হিন্দু সংস্কৃতির সুন্দর মিশ্রণ ঘটে। প্রাচীন মণিপুর ছিল একটি স্বাধীন ও সমৃদ্ধ রাজ্য। এখানকার রাজারা শক্তিশালী সেনাবাহিনী রাখতেন এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোর সঙ্গে যুদ্ধ বাণিজ্য চালাতেন। 1800 শতাব্দীর শেষের দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব ভারতের উত্তর পূর্বাঞ্চলে বাড়তে থাকে। 1891 সালে মণিপুরে অ্যাংলো মণিপুরী যুদ্ধ হয়। এই যুদ্ধে মণিপুরের বীর সেনানায়করা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেন, কিন্তু শেষ পর্যন্ত মণিপুর পরাজিত হয়। যুদ্ধের পর মণিপুর একটি দেশীয় রাজ্য হয়ে পড়ে এবং ব্রিটিশদের অধীনে চলে আসে। ব্রিটিশরা উপত্যকা অঞ্চলকে বেশি নিয়ন্ত্রণে রাখত, কিন্তু পাহাড়ি এলাকাগুলোকে আলাদাভাবে পরিচালনা করত। এই সময় পাহাড়ি উপজাতিরা, বিশেষ করে কুকিজো ও নাগা, তাদের নিজস্ব আইন, রীতিনীতি ও পরিচয় বজায় রাখতে সক্ষম হয়। এই আলাদা ব্যবস্থাপনা পরবর্তীকালে উপত্যকা ও পাহাড়ের মধ্যে বিভেদ বাড়িয়ে তোলে।
1947 সালে ভারত স্বাধীন হলে মণিপুরের রাজা বুধচন্দ্র সিংহ প্রথমে স্বাধীনতা বজায় রাখার চেষ্টা করেন, কিন্তু 1949 সালের 15ই অক্টোবর মণিপুর ভারতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়। এই সংযুক্তিকে অনেক মেইতেই নেতা এখনও বিতর্কিত বলে মনে করেন। প্রথমে মণিপুরকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। দীর্ঘ আন্দোলনের পর 1972 সালের 21 জানুয়ারি মণিপুর পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে। স্বাধীনতার পর থেকেই রাজ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে অসন্তোষ দেখা যায়। পাহাড়ি উপজাতিরা নিজেদের অধিকার, ভূমির সুরক্ষা ও স্বায়ত্তশাসনের দাবি জোরালো করে। অন্যদিকে মেইতেই সম্প্রদায়ও তাদের সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার নিয়ে সক্রিয় হয়। এই সময় থেকে মণিপুরে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়। কুকি, নাগা, মেইতেই সব গোষ্ঠীর মধ্যে নিজ নিজ অধিকার আদায়ের প্রতিযোগিতা বাড়তে থাকে। এই অস্থিরতা আজও মণিপুরের সমাজ ও রাজনীতিতে প্রভাব ফেলছে। মণিপুরের সবচেয়ে বড় সমস্যা হলো জমি নিয়ে বিরোধ। রাজ্যের পাহাড়ি এলাকা শিডিউল ট্রাইবদের জন্য সুরক্ষিত। আইন অনুসারে উপত্যকার মেইতেইরা সাধারণত পাহাড়ে জমি কিনতে বা মালিকানা পেতে পারে না। মেইতেই সম্প্রদায়ের অনেকে মনে করেন এই নিয়মের কারণে তারা জমির দিক থেকে সীমাবদ্ধ হয়ে পড়ছেন। উপত্যকায় জনসংখ্যা বাড়ছে কিন্তু জমি বাড়ছে না, তাই তারা পাহাড়ে ব্যবসা, চাকরি ও বসতি করার সুযোগ চান। অন্যদিকে কুকিজো সম্প্রদায়ের লোকেরা ভয় পান যে মেইতেইদের পাহাড়ে জমি কেনার অনুমতি দিলে ধীরে ধীরে তাদের ঐতিহ্যগত পাহাড়ি জমি হাতছাড়া হয়ে যাবে। তারা মনে করেন পাহাড় তাদের নিরাপদ আশ্রয় এবং জীবিকার একমাত্র উৎস। এই জমি নিয়ে উভয় পক্ষের অবিশ্বাসী বিরোধের অন্যতম প্রধান কারণ। মেইতেই জনগোষ্ঠী রাজ্যের মোট জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ, তাই বিধানসভায় তাদের প্রতিনিধিত্ব বেশি। ফলে রাজনৈতিক ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণে মেইতেইদের প্রভাব অনেক বেশি। কুকিজো ও নাগা সম্প্রদায়ের অভিযোগ, সরকার ও প্রশাসন তাদের দাবি আওয়াজকে প্রায়ই উপেক্ষা করে। তারা মনে করেন পাহাড়ি এলাকার উন্নয়ন হয় কম, চাকরি ও সুযোগ সুবিধা পান কম। এই অসমতুল্যতার কারণে তারা নিজেদের বঞ্চিত মনে করেন। মণিপুর মিয়ানমারের সীমান্তবর্তী রাজ্য। এই সীমান্ত দিয়ে অস্ত্র, মাদক চোরাচালান হয় বলে অনেকে অভিযোগ করেছেন। সরকার কুকি গোষ্ঠীর কিছু অংশকে এই চোরাচালানের সঙ্গে জড়িত বলে সন্দেহ করে। কুকিরা এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেন। তারা বলেন তারা অভিবাসী নন, বরং বহু প্রজন্ম ধরে এই পাহাড়ে বাস করছেন। তারা দাবি করেন যে সরকার তাদেরকে বহিরাগত হিসেবে চিহ্নিত করে বৈষম্যমূলক আচরণ করছে। এছাড়া নাগা ও কুকিদের মধ্যেও নিজস্ব সীমানা নিয়ে পুরনো বিরোধ রয়েছে। মেইতেইদের মধ্যে কিছু সংগঠনের সশস্ত্র কার্যকলাপ এবং পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানও উত্তেজনা বাড়িয়ে তোলে। সংঘাত শুরু হয়েছে জমি আর সংরক্ষণ নিয়ে, কিন্তু সেই আগুন এত দূর ছড়িয়েছে কেন? কারণ মণিপুরের বুকে গেড়ে বসেছে গভীর অবিশ্বাস। এক পক্ষ আরেক পক্ষকে দেখছে চিরশত্রুর চোখে। আজ মেইতেই ও কুকিজো উভয় সম্প্রদায়ই একে অপরের প্রতি গভীর অবিশ্বাস পোষণ করে। মেইতেইরা মনে করে কুকিরা তাদের উপত্যকা থেকে বিতাড়িত করতে চায় এবং রাজ্যের নিয়ন্ত্রণ নিতে চায়। অন্যদিকে কুকিজো সম্প্রদায় বিশ্বাস করে মেইতেইরা তাদের পাহাড়ি জমি দখল করে তাদের অস্তিত্ব মুছে ফেলতে চায়। দুই পক্ষের মধ্যেই এখন এথনিক ক্লিনজিং অর্থাৎ জাতিগত নির্মূল অভিযানের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যেকেই নিজেকে শিকার আর অন্য পক্ষকে আক্রমণকারী ভাবছে। এই অবিশ্বাস এখন এতটাই গভীর যে সাধারণ মানুষও একে অপরের ছায়া দেখে ভয় পায়। সরকারের প্রতি আস্থাও দুই পক্ষের কাছে শেষ হয়ে গেছে। কুকিজো সম্প্রদায় খোলাখুলি বলে রাজ্য সরকার পুরোপুরি মেইতেই পক্ষপাতী, আমাদের কথা শোনেন না। আবার মেইতেই সম্প্রদায়ের অনেকে অভিযোগ করে সরকার আমাদের ন্যায্য অধিকার দিতে ভয় পায়। পাহাড়ি উপজাতিদের চাপে আমরা বঞ্চিত হচ্ছি, ফলে দুই পক্ষই প্রশাসনকে বিশ্বাস করতে পারছে না। এই অবিশ্বাসের কারণে সরকার যাই করুক কেউ তা মেনে নিতে চায় না। সংঘর্ষ শুরু হওয়ার প্রথম কয়েকদিনে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। বেশ কয়েকটি পুলিশ স্টেশন থেকে হাজার হাজার অস্ত্র ও গুলি লুট হয়ে যায়। এরপর দুপক্ষই ভয়ানকভাবে সশস্ত্র হয়ে ওঠে। গ্রামে গ্রামে বাংকার তৈরি করা হয়, রাস্তায় চেকপোস্ট বসানো হয়। সাধারণ মানুষও অস্ত্র হাতে নিয়ে নিজেদের এলাকা পাহারা দিতে শুরু করে। শান্তির রাজ্য মণিপুর যেন এক রাতের মধ্যে সশস্ত্র যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। কেন্দ্রীয় সরকার বারবার শান্তি আলোচনার চেষ্টা করেছে, বৈঠক হয়েছে, কমিটি গঠন করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় কোনো পক্ষই আপোষ করতে রাজি নয়। মেইতেইরা তাদের দাবি ছাড়তে চায় না, কুকিজোরাও তাদের অবস্থান থেকে নড়তে নারাজ। ফলে কেন্দ্রের হস্তক্ষেপ সত্ত্বেও এখন স্থায়ী সমাধানের কোনো আলো দেখা যাচ্ছে না।
অবিশ্বাসের দেওয়ালটা এখনো অটুট রয়েছে। সবচেয়ে বড় ভয়ের বিষয় হলো মণিপুর ভেঙে যাওয়া। অনেক কুকিজো গোষ্ঠী এখন খোলাখুলি বলছে তারা আর মেইতেইদের সঙ্গে একসঙ্গে থাকতে চায় না। তারা আলাদা প্রশাসন বা ইউনিয়ন টেরিটরি চাইছে। কেন এমন চাওয়া? পাহাড়ি এলাকাগুলোতে কুকিজো সম্প্রদায়ের সংখ্যা বেশি। গত কয়েক বছরের সংঘাতের পর পাহাড় থেকে মেইতেইরা চলে গেছে আর উপত্যকা থেকে কুকিরা। এখন দুই পক্ষ আলাদা আলাদা এলাকায় থাকছে। কুকি নেতারা বলছেন একই রাজ্যের মধ্যে আর শান্তিতে থাকা সম্ভব না, তাই তারা পাহাড়ি এলাকাগুলোকে আলাদা করে নিতে চান। যদি এই দাবি মেনে নেওয়া হয় তাহলে মণিপুরের মানচিত্র বদলে যাবে। উপত্যকা একদিকে, পাহাড় অন্যদিকে, দুটো আলাদা প্রশাসন। এতে অন্য রাজ্যগুলোতেও বিভাজনের দাবি বাড়তে পারে। আর যদি না মানা হয় তাহলে পাহাড়ি এলাকায় অশান্তি চলতেই থাকবে। তবে শান্তি ফিরিয়ে আনা একেবারে অসম্ভব নয়। কিছু কঠিন শর্ত পূরণ করতেই হবে। প্রথমত, দুই পক্ষকেই অস্ত্র জমা দিতে হবে। মেইতেই সশস্ত্র গ্রুপ এবং কুকি সশস্ত্র গ্রুপ সবাইকে অস্ত্র ছাড়তেই হবে। কেন্দ্রীয় বাহিনী এই কাজ তদারকি করবে। যারা অস্ত্র জমা দেবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, নিরপেক্ষ আলোচনা চালাতে হবে। কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে মেইতেই ও কুকিজো প্রতিনিধিদের সঙ্গে খোলা মনে কথা বলতে হবে। নিরপেক্ষ লোক রাখতে হবে। তৃতীয়ত, পাহাড় ও উপত্যকা দুই জায়গাতেই সমান উন্নয়ন করতে হবে। পাহাড়ে রাস্তা, স্কুল, হাসপাতাল, চাকরির সুযোগ বাড়াতে হবে। উপত্যকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোও ঠিক করতে হবে। চতুর্থত, প্রত্যেক সম্প্রদায়ের ভূমি ও সাংস্কৃতিক অধিকার রক্ষা করতে হবে। কে কোন জমিতে কতটা অধিকার রাখবে সেটা স্পষ্ট আইন করে ঠিক করতে হবে। বাস্তুচ্যুত মানুষদের নিরাপদে ঘরে ফিরিয়ে আনতে হবে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে। শান্তি চাইলে উভয় পক্ষকেই কিছু ছাড় দিতে হবে। এক পক্ষকে পুরোপুরি দমন করলে বা অন্য পক্ষকে পুরোপুরি আলাদা করে দিলেও সমস্যা মিটবে না। মণিপুরকে বাঁচাতে হলে অখণ্ডতার ন্যায় বিচারের মাঝে সঠিক ভারসাম্য খুঁজে বের করতেই হবে। সবাই যদি একটু ছাড় দেয় এবং সত্যিকারের আলোচনায় বসে তাহলে শান্তি সম্ভব। বিভাজন আর অশান্তি দীর্ঘদিন চলতেই থাকবে। আপনার কি মনে হয় কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন। পরবর্তী ভিডিও আপনারা কি বিষয় দেখতে চান মন্তব্য করে জানান। নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন। ধন্যবাদ।